স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একবার ভেবে দেখুন, একটি যুবক তার পিঠের ব্যাগে বা হাতের ব্যাগে কয়েক কেজি বিস্ফোরক, ভয়ঙ্কর বিস্ফোরক। কাছেই একটি স্কুলের দরজা, সেই স্কুলের গেটের কাছে সেই যুবক পৌঁছলো। সকাল তখন হয়তো 8টা কি 9টা বাজে, ঘটালো বিস্ফোরণ। প্রচুর ছাত্রছাত্রী, তাদের অভিভাবক যারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে বিস্ফোরণ ঘটানোর ফলে বিরাট ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং আরও ভয়ঙ্কর কিছু। অথবা ভাবুন, দেশের প্রধানমন্ত্রী এসেছেন সভা করতে, সেই সভায় কয়েক কেজি বিস্ফোরক নিয়ে ঢুকে পড়লো এক যুবক। তারপর কি ঘটতে পারে? হ্যাঁ, এগুলো ঘটতে পারতো। মধ্যমগ্রামের ওই যুবক যার মৃত্যু হয়েছে, যার কাছে কয়েক কেজি বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক ফেটে তার মৃত্যু হয়েছে। যদি তা না হতো, এই বিস্ফোরক নিয়ে সেই স্কুলের ভেতর, মধ্যমগ্রাম হাই স্কুলের ভেতর ঢুকতে পারতো। তারপর ঠিক 4 দিন পর প্রধানমন্ত্রী সভা তথা মেট্রোর উদ্বোধন, যে জায়গায়, সেই স্থান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হওয়া এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে এই এলাকার এবং প্রধানমন্ত্রী সভা তথা অনুষ্ঠানের আগে ওই জায়গার নিরাপত্তা নিয়ে বড় নাশকতার ছক চলছিল। ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু যদি ভাবেন গায়ে কাঁটা দেবে। যদি ভাবেন সত্যি ভয় লাগবে যে রাত্রির 1টার সময় কলকাতা শহরের একদম উপকণ্ঠে মধ্যমগ্রামে হাই স্কুলের সামনে এক যুবক কয়েক কেজি বিস্ফোরক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ জানতো না, কেউ জানতো না, ইন্টেলিজেন্স জানতো না। প্রশ্ন করবো আজ হাই ভোল্টেজ ডিবেটে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। বাংলায় বারে বারে আক্রান্ত শৈশব, এবার স্কুলের সামনেই বিস্ফোরণ, উদ্ধার মজুত রাখা বোমাও। গতকাল রাত 1টার সময় যে বিস্ফোরণ হয় মধ্যমগ্রাম স্টেশনের সামনে, সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এই সচ্চিদানন্দ মিশ্রা। জানা যাচ্ছে গতকাল রাত 1টার সময় ঠিক এইখানে, যেখানে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, সেই যুবক বসেছিল এবং তখনই বিস্ফোরণটি ঘটে। সমস্তটা রাত না হয়ে সকাল হলেই বিপদ হতে পারত ভয়ঙ্কর। মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যে এনআইএ ঘুরে যাওয়ার পর ফরেনসিক টিম এই মুহূর্তে নমুনা সংগ্রহ করছে। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের একদম সামনে বিস্ফোরণ স্থল। আতঙ্ক তো লাগবে, পাড়ায় পাড়ায় বোমা, পাড়ায় বোমা আছে, সেটাই তো ভাবছি বাচ্চাদের কি হবে আর আশেপাশের লোকদের মতো। এটা যদি দিনে হতো তাহলে কি? এটা তো আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। বাচ্চাকে স্কুলে পাঠাবো, কোনো কিছুই নিরাপত্তা নেই। বাচ্চাদের স্কুলে দিয়ে বাড়িতে ঠিক হয়ে বসা যাবে না। এখন তো দেখছি বাচ্চাকে স্কুল দিয়েও বাড়িতে গিয়ে সেফটি থাকছি না, না সুরক্ষিত না বাচ্চা আমাদের। কাঁচ ফেটে গিয়েছে, কাঁচ ভেঙে গিয়েছে, নোটিশ বোর্ডের কাঁচ, সেই কাঁচ ভেঙে গিয়েছে। মধ্যমগ্রাম হাই স্কুলের যে নোটিশ বোর্ডের একদম মাথার উপর সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভি থেকে কিছু পাওয়া যায় কিনা সেদিকেও কিন্তু আধিকারিকরা নজর রাখছেন এই মুহূর্তে। কি বলবেন, স্কুলের সামনেই বিস্ফোরণ হচ্ছে? এটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সকাল থেকে এখানে আছি। আমাদের প্রয়োজনীয় যা যা ব্যবস্থা পুলিশ নিচ্ছে, পৌরসভাও নিচ্ছে। কিন্তু এটা তো প্রথম নয়, আপনি নিশ্চয়ই জানেন রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিদিন এরকম বিস্ফোরণের ঘটনা ঘটছে। আপনারা বলছেন দুয়ারে সমাধান, এ তো দুয়ারে বোমা হয়ে যাচ্ছে, পাড়ায় বোমা হয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন দুয়ারে সরকারের মানুষ, সারা বাংলার মানুষ উপকৃত। বোমা বিস্ফোরণ তো মানুষ, এটা বোমা বিস্ফোরণ, এটা না কি বিস্ফোরণ এখন পুলিশ তদন্ত না হলে বলা যাবে। বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দ ভিন রাজ্যের বাসিন্দা। কার ডাকে বোমা হাতে বাংলায় এসেছিল সচ্চিদানন্দ? বাংলায় শাসক দলের কাউন্সিলরও ভিন রাজ্যের দুষ্কৃতীদের টার্গেট হয়ে যায় অনায়াসে। পুলিশের অপদার্থতায় চোটে লাল হন স্বয়ং মন্ত্রীও। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে।
এতদিন বাংলায় অলিতে গলিতে বোমা শিল্প গজাতে দেখেছেন বাংলার মানুষ, দেখেছে বোমা কারখানার বিস্ফোরণে মৃতদেহের সারি। এবার বোমা আমদানি ভিন রাজ্যের দুষ্কৃতীদের হাত ধরে। ভাগ্যিস রাজ্য সীমানা কেন্দ্রের হলেই দায় ঠেলা শুরু হয়ে যেত। বিপদ বুঝে মুখে কুলুপ রাজ্যের। বিস্ফোরণের পর বিকেলে মিনিট 15 সাংবাদিক বৈঠকেও মধ্যমগ্রাম নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না মুখ্যমন্ত্রী। জেনে বুঝেই কি তবে দুষ্কৃতী প্রশ্রয়? সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা। মমতার বাংলা বিস্ফোরণের বাংলা, মমতার বাংলা দুষ্কৃতীদের বাংলা, মমতার বাংলা নাশকতার বাংলা। রিপাবলিক বাংলা। দেখছিলেন তো, ফিরহাদ হাকিম খুব রেগে গেছিলেন। ফিরহাদ হাকিম বেশ রেগে গিয়ে টেবিল চাপড়ে চাপড়ে বললেন, কোথায় ইন্টেলিজেন্স, কোথায় পুলিশ, কোথায় তথ্য, কেন ধরতে পারছেন না, কেন ক্রিমিনাল? বিরোধী দলনেতা ফিরহাদ হাকিম নাকি? ওনারই তো সরকার, ওনাদেরই তো সরকার, ওনাদেরই তো দেখার কর্তব্য। ওনারই তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাদেরই তো দেখার কর্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে পুলিশকে বলেন যে আপনারা কাজ করতে পারছেন না। ফিরহাদ হাকিম রেগে গিয়ে বলেন, কোথায় ইন্টেলিজেন্স, দায়টা কোথায় ঠেলছেন? আপনাদের সরকার, আপনারা চালাচ্ছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে টেবিল না চাপড়ে কাজটা করতে পারছেন না। প্রশ্ন থাকছে তো, আর প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠকে কত কাকে 5 লাখ টাকা দেওয়া যায়, কে ফিরে এলে কত টাকা দিয়ে তাকে রাখা যায়, সমস্ত ঘোষণা করলেন। এত বড় একটা ঘটনার কথা বেবাক ভুলে গেলেন নাকি ইচ্ছে করে এড়িয়ে গেলেন? কারণ এই সরকার, তৃণমূল, যেটা বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল আসলে জঙ্গি পুষছে এবং সেই জঙ্গিদের পুষে নিজেদের কাজের জন্য ব্যবহার করছে। কিশোর অগ্নিবাণে আমার প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, যেখান থেকে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। প্রথম প্রশ্ন, বাংলায় অনায়াস নাশকতা। পিঠে একটা কয়েক কেজি বোমের ব্যাগ নিয়ে, হাতে একটা ব্যাগ নিয়ে রাতের 1টার সময় ঘুরে বেড়ানো যায়, পুলিশের কোনো আইডিয়া নেই। বোমটা ফেটে যায়, মানুষটা মরে যায়, তারপর জানা যায় যে ওখানে বোম ছিল। যদি ওই বোমগুলো নিয়ে স্কুলের ভেতর ঢুকে যেত ওই লোকটা পরের দিন সকালবেলা, তাহলে কে দায় নিত? বাংলায় অনায়াস নাশকতা, দায় নেবেন না মমতা, তাই জন্য প্রেস কনফারেন্সে বেবাক ভুলে গেলেন বা ইচ্ছে করে এড়িয়ে গেলেন এই ঘটনা। যাব প্রশ্ন করব আসলে কি জঙ্গি পুষছে এই সরকার, যেমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, কেন সেটাও প্রশ্ন করব। এই মুহূর্তে স্টুডিওয়ে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এবং যারা আলোচনায় অংশ নেবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। মৌমিতা চক্রবর্তী রয়েছেন অভিনেত্রী, বিশ্লেষক। প্রত্যেক দলের সমর্থক বা মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, কারণ এই রাজ্যে সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে। এই দলগুলোকেও তো দায় এবং উত্তর কিংবা প্রশ্ন করতে হবে। আমি সৌরপ্রিয় বাবুকে দিয়ে শুরু করব। সৌরপ্রিয় বাবু, একদম সাফ ইজি একটা কোশ্চেন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে একটা শব্দ খরচা করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে যাচ্ছেন, দায় নিতে চাইছেন না, না আসলে বিজেপি যেমনটা বলছে জঙ্গি, শুভেন্দু অধিকারীর বক্তব্য, জঙ্গি পুষে এই সরকার নিজেদের কাজ আদায় করতে চাইছে? বলুন। এই রাজ্যে একটা অনেক বড় ষড়যন্ত্র চলছে, যেটা একসময় ভারতী ঘোষ বলেছিল যে উত্তরপ্রদেশ থেকে ছেলে ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে বার করে পিটাবো। ঠিক তেমনি অর্জুন সিং মাস 6 আগে বলেছিল যে আমার উত্তরপ্রদেশ বিহারে প্রচুর ছেলে আছে, সব ছেলে যদি ঢুকিয়ে লোকজন ঢুকিয়ে এখানে একটা তাণ্ডবলীলা করে দিই তাহলে কি ভালো হবে? তো আজকে সেই ভারতী ঘোষ আর অর্জুন সিং এর কথা মনে পড়ছে। আজকে যিনি, স্যার আমি আপনাকে টানা বলতে দেব, জাস্ট একটা অ্যাডিশনাল কোশ্চেন, একটা অ্যাডিশনাল কোশ্চেন প্লিজ করে নাও, তারপর ভাই আমাকে বলো। না, কারণ আপনার কথা থেকেও তো প্রশ্ন আসে, প্রশ্ন আসবে, এইগুলো খারাপ লাগে। একজন সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন, উত্তরপ্রদেশ থেকে রাজ্যে যদি দুষ্কৃতী ঢোকে সেটা কি বিএসএফ এর দায়িত্ব আটকানো না রাজ্য পুলিশের? বলুন। বলছি,
আমি বলছি যে আজকে যাই হোক, তা এদের যে একটা বড় ষড়যন্ত্র এই বাংলায় চলছে, সেই ষড়যন্ত্রকে আমাদের নাশ করতে হবে। হ্যাঁ, এইটা ঠিক কথা, আমরা আজও পর্যন্ত একজন ভারতীয় হিসাবে পুলওয়ামা বিস্ফোরণ কি করে হলো আজও পর্যন্ত আমরা আমাদের কাছে ক্লিয়ার না। এখন পর্যন্ত আইবি ডিপার্টমেন্ট পুলওয়ামায় অতগুলো সৈনিকের মৃত্যু হলো, একটা সৈন্যশুদ্ধ বাস উড়ে গেল, আজও পর্যন্ত ক্লিয়ার হলো না যে পেহেলগাঁও আক্রমণটা কি করে হলো। হওয়ার পর অবশ্যই আমরা সবাই মিলে ভারতীয়রা লড়াই করেছি, পাকিস্তানকে জবাব দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত জানতে পারলাম না আইবি ডিপার্টমেন্ট কি করছিল। দেখো, আমরা তো এটা বলতে পারি না যে এটা নরেন্দ্র মোদীর ব্যর্থতা, মানে নরেন্দ্র মোদী এটা করিয়েছে, না, এটা আমি বলতে পারি না, তাই না? ঠিক তেমনি যে আজকে এখানে যে কাজটা হয়েছে, কে কখন কি করছে না করছে এটা ঝট করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পুলিশকে আরো সক্রিয় হতে হবে, কারণ এখন সামনে নির্বাচন, উত্তরপ্রদেশ বিহার থেকে অর্জুন সিং বা ভারতী ঘোষ এরা প্রচুর গুন্ডা ঢোকাবে। এই যে আজকে যে বিস্ফোরণটা করিয়েছে সে নিশ্চয়ই সনাতনী হিন্দু, নিশ্চয়ই কোনো মুসলিম না, একজন সিং নাকি সামথিং তার নাম, যিনি মারা গেছেন। আমার কথা হচ্ছে এই ধরনের নাশকতা আটকানোর জন্য আমাদের পুলিশকে আরো সক্রিয় হতে হবে, তার কারণ বিজেপির লোকরা, এই অর্জুন সিং এর মতন গুন্ডারা এখন প্রচন্ড সক্রিয় এই বাংলায় ষড়যন্ত্র করে নানা বিস্ফোরণ ঘটানোর জন্য। বুঝলাম আপনার সনাতনী হিন্দুর পয়েন্টটা আমি বুঝলাম না, এটা আমার বোধগম্য হলো না। কে বলেছে উনি মুসলিম? হচ্ছে যে যারা, কে বলেছে উনি হিন্দু? উত্তরপ্রদেশের সবাই তো না, হঠাৎ করে এই কথাটা বলার কি প্রয়োজন ছিল? সনাতনী হিন্দু এই কথাটা বলার, হিন্দুদের অপমান করাটা অভ্যাসে পরিণত হয়েছে। ফিরছি আলোচনায়। এবার আপনার দুটো তথ্য তুলে দিই স্যার। আপনি বললেন পুলওয়ামায় কিভাবে কি হয়েছে সেটা আপনার জানা নেই। পুলওয়ামায় ফিদাইন অ্যাটাক হয়েছিল, একটি গাড়ি এসে ধাক্কা মেরেছিল, তার পুরো ট্রেস পাওয়া গিয়েছে, সম্পূর্ণ ইন্টেলিজেন্স আছে। আপনি হয়তো জানেন না, রিসার্চ করেন। আরে বাবা, করা হয়েছিল। হলো দ্বিতীয় কথা, আমি যাচ্ছি এবার সজলদার কাছে, এইটা বলে যাচ্ছি। আপনি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর তো পুলওয়ামা বা এটার দায়ে চাপানো যায় না, অবশ্যই চাপানো যায় না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমিডিয়েটলি ঘটনা ঘটার পর তার বক্তব্য রেখে দায় নিয়ে তার পরিপ্রেক্ষিতে কি করা হবে সেইটা বিহার থেকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলতে পারেননি আজকে। বেশ, আমি যাব সজল ঘোষ। উত্তর, রাজ্যে বিরাট ষড়যন্ত্র চলছে, আর মমতা ব্যানার্জি হ্যাঁ টাকা বিলিয়ে বেড়াচ্ছেন, কখনো দুর্গাপুজোর নাম করে, কখনো এখন সমশ্রী। মানে আমি তো পাবোই, কারণ আমার তো অফিসিয়ালি কোনো চাকরি বাকরি নেই, তো আমি তো পাবোই সমশ্রী 5,000 টাকা, এই আশাতে আছি। বাইরের লোকেরা ঢুকে পড়ছে আর রাজ্যের পুলিশ খৈনি টিপছে। হ্যাঁ, আমি বলছি দেখুন, প্রশ্নটা ছিল মধ্যমগ্রাম থেকে পুলওয়ামার দূরত্ব আমি জানি না, সময়ের দূরত্বও আমি মাপছি না, কিন্তু বিষয়টা হচ্ছে মধ্যমগ্রাম থেকে ওর বাড়ি সবচেয়ে কাছে, এখানে যারা বসে আছে সম্ভবত ওর বাড়িটা সবচেয়ে কাছে। আজকে যেটা মধ্যমগ্রামে ঘটেছে, কালকে সেটা ওই যে স্কুলটার সামনে ঘটেছে, হতে পারে ওই স্কুলটা ওর মেয়েরও স্কুল হতে পারত। আজকে সেই জায়গায় না গিয়ে তারা চলে গেল পুলওয়ামায়। ও পাকিস্তানকে বিরাট জবাব দিয়েছে। আমি জানি না যে এই অপারেশন সিন্দুরে ওর কি ভূমিকা ছিল, ওই হয়তো ওই আমাদের যে সমস্ত প্লেনগুলো আছে সেগুলো ও উড়িয়ে নিয়ে গেছিল কিনা আমার জানা নেই। ঠিক আছে, ঠিক আছে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে ইলেকশনের আগে এরম ঘটনা ঘটবে, ওরা জেনে গেছে এবং পুলিশকে সক্রিয় হতে হবে। আমি বলছি পুলিশ নিষ্ক্রিয় কেন? এই তো ববি হাকিম বললেন, মমতা ব্যানার্জি নিজে একাধিকবার বলেছিলেন যত বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে সব উদ্ধার করতে হবে। আমি বলছি মমতা ব্যানার্জি বলার পর পুলিশ তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, এত ধৃষ্টতা একজন পুলিশের, মানে ডিআইজি হোক ডিজি হোক, তার হয় কোত্থেকে? এটা পুলিশের অপদার্থতা। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বোমাটা ব্লাস্ট হয়েছে এটা কিন্তু আপনারা ওই যে দড়ি বাঁধা বোমা টোমা দেখাচ্ছেন ওই ধরনের বোমা নয়, এটা কিন্তু আইআইডি, এগুলো দিয়ে কিন্তু বড় বড় নাশকতায় এগুলোকে কাজ করানো হয়। এগুলো কোনো সাধারণ বোমা নয়। প্রধানমন্ত্রীকে মারার ষড়যন্ত্র কে কে করছে, কারা কারা করছে, তাতে কার কার ভূমিকা আছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে হবে। এখানে প্রশ্ন তুলতে হবে যে এই প্রধানমন্ত্রী 22 তারিখে আসছেন আর আজকে 18 তারিখে এই ধরনের ঘটনা ঘটে গেল, এটা এর পেছনে নাশকতায় কারা কারা যুক্ত আছে? সৌরভরা তাদের কাছে তদন্ত করুক, জানুক, পুলিশ ব্যবহার করুক, এনআইএ আরো সক্রিয় হোক, হয়ে রাস্তায় নামুক, এটা আমরা চাই। কিন্তু আমি বলছি এই বোমের ঘটনা কি নতুন? পশ্চিমবঙ্গে গত 15 বছরে
আপনি আমাকে বলুন তো কতগুলো বোমা বিস্ফোরণ ঘটেছে। ওদের পুলওয়ামা মনে আছে, ওদের নিশ্চয়ই পেহেলগাঁও আমরা কেউ ভুলতে চাই না, পুলওয়ামা ভুলতে চাই না, কিন্তু এটা ওরা ভুলে গেছে গত 15 বছরে কতগুলো বাচ্চাকে আমরা হারিয়েছি যারা বল ভেবে বোমকে নিয়ে শট মারতে গিয়ে তারা পৃথিবী থেকে সরে গেছে। আপনি আমাকে বলুন যে কত কাগজ কুড়োনেওয়ালা, কত রাস্তা সাফাই করনেওয়ালা লোক তারা বোমাকে জঞ্জাল ভেবে সরাতে গিয়ে ব্লাস্ট হয়ে মারা গেছে। সেই মৃত্যুর হিসেব দিক। টিভিও ফাটে এই রাজ্যে, শুধু যে আইআইডি ফাটে তা নয়, এ রাজ্যে টিভিও ফাটে। সেই টিভি ফেটে কত লোক মারা গেছে সেগুলোর হিসেব দিক। আপনি পুলওয়ামায় যতজন শহীদ মারা গেছে না, তার অন্তত 50 গুণ মানুষ এই রাজ্যে বোমা বিস্ফোরণে মারা গিয়েছে, কখনো বাজি কারখানার নাম করে, আর কখনো বোমা বাঁধতে গিয়ে, কখনো বোমা মারতে গিয়ে, কখনো নিজেদের মধ্যে মারামারি করে। এর থেকে বেশি বোমা বিস্ফোরণ পশ্চিমবঙ্গে ঘটেছে। তাই কথা বলার সময় একটু ভেবে চিন্তে বলুন। আপনার ঘরে থেকে এটা বেশি দূরত্বে নয়, আপনার স্ত্রী, পুত্র, মেয়ে, আপনি আছেন, আমরা আছি, আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে। আর একদম পাশে স্কুলের দরজা, সেই স্কুলের গেটের সামনে নোটিশ বোর্ডের কাঁচটাও ভেঙে গিয়েছে। ওটা যদি সকাল 9টা হতো বা সকাল 10টা হতো। সৈকতগিরি, দেখুন, প্রথমত হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে না, এই রাজ্যে দুষ্কৃতীদের সরকার চলছে, অপরাধীদের সরকার চলছে। যারা মধ্যমগ্রামের এই ঘটনাটাকে লঘু করবেন তারা মানবতার বিরোধী। আমি এই কারণে এই কথাটা ব্যবহার করলাম। একটা স্কুলের সামনে এই ঘটনা ঘটেছে, বাচ্চা ছেলেমেয়েরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি বড় ঘটনা ঘটতো তাহলে বাচ্চা শিশুরা আক্রান্ত হতো। আমরা কেউই সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। যেভাবে তৃণমূল বিজয় উল্লাস করতে গিয়ে তমন্নাকে খুন করেছে, তারপর 25 জনের নামে এফআইআর হওয়ার পর তাদেরকে পুলিশ একবারও কোনো ধরপাকড় করেনি, উপরন্তু 1 মাসের মাথায় যারা সাক্ষী ছিল তাদের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। আপনি এখানে সাংবাদিকতা করছেন, আপনার ওপরে যেভাবে মাঝরাত্রে কলকাতা শহরের একটি স্টেশনে আক্রমণ হয়েছে, যেভাবে রথিনবাবু এমএলএ, মান্যবর এমএলএ এই মধ্যমগ্রামের, যিনি দত্তপুকুরে বিস্ফোরণ ঘটবার পর সেখান থেকে ঘুরে এসে বিরোধীদের ষড়যন্ত্র, বিরোধীদের দিকে আঙুল তুলেছিলেন, পরে জানা গেছিল তার আশীর্বাদেই ওখানে বেআইনি বাজি কারখানা, বেআইনি বারুদের স্তূপ তৈরি হয়েছিল। এলাকার পুলিশ প্রশাসন কাটমানি খায়, এলাকার তৃণমূলের নেতাদের কাছে পকেটে টাকা যায়। এত বোমা বারুদ আসছে কোথা থেকে? বোমা বারুদ কি আসলে জমানো হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে? সেটা আবার মুখ্যমন্ত্রীও প্রশ্ন করছেন, সেটা ফিরহাদ হাকিমও প্রশ্ন করছেন। এদের তো প্রশ্ন করার কাজ নয়, উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার জায়গায় এরা নেই। তার কারণ হচ্ছে গোয়েন্দা, পুলিশ, প্রশাসন সব শুধুমাত্র ক্যামাক স্ট্রিট আর কালীঘাটকে নিরাপত্তা দিতে ব্যস্ত। আপনি দেখেছেন 6 জন তৃণমূলের নেতা খুন হয়েছে, সুপারি কিলার দিয়ে হতে পারে, আততায়ী দিয়ে হতে পারে, গুলিতে হতে পারে। আমি বলছি আজকে আমি সজলদার একটা বিষয়ের সঙ্গে একমত, জিলেটিন বা আইইডি মানে এই যে বিস্ফোরক যা সীমান্ত এলাকায় জঙ্গিরা ব্যবহার করে, যা আন্তর্জাতিক চোরাপাচার বা কিংবা নাশকতার সঙ্গে কাজ করবার জন্য ব্যবহার করা হয়, সেটা মধ্যমগ্রামে পাওয়া যাচ্ছে, কোনো সীমান্ত এলাকা নয়। কলকাতা থেকে ঢিলছড়া দূরত্বে, শিয়ালদার কাছে লাগোয়া এলাকায় ভর দুপুরে অস্ত্র হাতে আমরা দেখেছি পুলিশ ধরপাকড় করেছে। পুলিশ কি চায় না ধরতে? পুলিশ চায়। সরকারের একটা অংশ, তৃণমূলের একটা অংশ, তারাই ধরপাকড় করতে দিতে চাইছে না। যদি ধরতে দেয় তাহলে তৃণমূলের স্থানীয় নেতারা যারা এই দুষ্কৃতি রাজ চালাচ্ছে, আজকে নন্দীগ্রামে একটি হাই মাদ্রাসার নির্বাচন ছিল, যেভাবে বোমাবাজি হয়েছে নমিনেশন তোলাকে কেন্দ্র করে, আজকে ভাঙড়ে আইএসএফ এর প্রার্থীদের উপর যেভাবে বোমাবাজি হয়েছে, তাহলে তৃণমূল জানে না তৃণমূলের ঝান্ডা ধরে হাতে এক আছে আর উল্টো দিকে বোমা ছুটছে। এই যে তমন্নাকে যখন খুন করেছে, ডিজে বাজছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হচ্ছে, বোম ছোড়া হচ্ছে। বাজি অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি জানি আপনাদের চ্যানেলে উনি অনেকবার এসেছেন, কে? তৃণমূলের নেতা। তিনি এই বেআইনি বাজি কারখানাগুলোর পারমিশনের ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে, দলের সঙ্গে লিয়াজো মেনটেন করছে। আসলে বোমা বারুদের স্তূপে বাংলাকে শুধু রাখছেন না, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম, আমরা কেউ পৌলমীর কথা ভুলে যাইনি, হাড়োয়ার বাচ্চা মেয়েটার কথা যার হাত উড়ে গেল, আমরা কেউ এই রাজ্যে তৃণমূল করা বকটুইর ঘটনা, পরিবারের কথাগুলো ভুলে যাইনি। স্বাভাবিকভাবে আগামী দিনে এটা তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, বামেদের, সিপিআই এর বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে বাংলার যে সামাজিক বৈচিত্র্য তাকে রক্ষা করা, এলাকার শান্তি সুরক্ষা বজায় রাখা। তৃণমূল সরকারে থাকা মানে এলাকায় শান্তি সুরক্ষা, এই যে আতঙ্কের মধ্য দিয়ে জীবন কাটানো। খেজুরিতে গতকালকে তৃণমূলের কাঁথির
যে ব্লক সভাপতি জালালউদ্দিন খাঁ, তার পার্টি অফিস জনগণ ঘিরে ধরেছে। এই যে সার্বিক প্রতিরোধ ছাড়া এই বোমা বারুদের তৃণমূলের যে মামাটি মানুষের সরকারের মডেল তৈরি করা হয়েছে, এই যে শ্রমশ্রী প্রকল্পের বিজ্ঞাপন দিয়ে আসলে বোমা বারুদে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দেওয়া হচ্ছে। এক শ্রেণীর বেকারদের হাতে তো কাজ নেই কিশলয়, তারা কি করবে? তাদেরকে বেআইনি কারবারে বাধ্য করা হচ্ছে। সরকার বলে দিচ্ছে যে পরিযায়ী শ্রমিক, তাদের জন্য গ্রামীণ কোনো কর্মসংস্থান হবে না, তাদের জন্য প্রকল্প হবে। আর উল্টো দিকে তৃণমূল 200 টাকায় ছাপ্পা মারার জন্য বেকার ছেলেদেরকে ব্যবহার করা হয়। বা বেকার ছেলেদের সন্ধ্যাবেলা পাড়ার মোড়ে মোড়ে স্কুলে পড়াশোনার পরিবেশ নেই, পাড়ার মোড়ে মোড়ে দেশি মদের ঢালাও লাইসেন্স দেওয়া হয়। বারাসাতে কটূক্তি, নারী নির্যাতনের অভিযোগ বারে বারে শিরোনামে এসছে। এই বারাসাত মধ্যমগ্রাম এই এলাকাগুলো যে সিন্ডিকেট, এই যে অপরাধীদের স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে, এটা তৃণমূলের ছত্রছায়ায়, রথীন বাবুর ছত্রছায়ায়, তৃণমূলের নেতাদের ছত্রছায়ায়। পুলিশের হিম্মত নেই এদের বিরুদ্ধে করে ব্যবস্থা নেওয়ার। পুলিশ ব্যস্ত কিসে? পুলিশ ব্যস্ত রয়েছে বিরোধীদের কাউন্টার করবার ক্ষেত্রে। বিরোধীদের উত্তর তৃণমূলের চাকরি হারাতে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ দেবে। ঠিক, বেশ, আমি নীলাভর কাছে যাব। নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে, একটু আগেই দেখাচ্ছিলাম এবং প্রতিবেদনও আমরা দেখালাম যে এ রাজ্যেরই শাসক দলের কাউন্সিলর এই কসবা এলাকার মধ্যে যখন ঘটনা ঘটে তিনি বলেন না না অন্য কেউ না, এটা তৃণমূলেরই লোক। শাসক দলের কাউন্সিলর সেফ নয়, সাধারণ মানুষ সেফ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ করো, ফিরহাদ হাকিম বলছে পুলিশ করো। আরে ভাই, পুলিশ করো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম বলবেন না, তারা করাবেন, তাদের তো কাজ, তারা তো সরকারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী। নীলাভ, দেখুন, আজকে মধ্যমগ্রামের যে ঘটনাটা ঘটেছে এটা আমার বাড়ির থেকে ঢিলচড়া দূরত্বে, আমার পাশের বিধানসভা। আমি বারসায় থাকি, পাশের বিধানসভা মধ্যমগ্রামে। কিন্তু একটা বিষয় হয়তো আজকে আপনারা ভুলে গেছেন বা অনেকেরই মনে নেই, সেটা হচ্ছে এই মধ্যমগ্রাম বিধানসভারই একটা প্রান্ত, যেটা হয়তো দত্তপুকুর বলে অনেকে খবর করছে, কিন্তু আদত হলো মধ্যমগ্রাম বিধানসভারই একটা অংশ। মোচপোল এলাকায় আজ থেকে 2 বছর আগে একটা বাজি কারখানা বলে যেটাকে চালানো হয়েছিল, আদতে বোমের কারখানা, বোম যেখানে তৈরি হতো সেই বোম কারখানায় উড়িয়ে গিয়ে কতজন মানুষ মারা গেছিল সরকারি তথ্য অনুসারে 12 জন, এলাকার মানুষ বলেছিল 20 জনের বেশি মানুষ মারা গেছিল। আজকে 2 বছরের মাথায় সেই মধ্যমগ্রাম স্টেশন থেকে ঢিলচড়া দূরত্বের এই জায়গা, এখানে আজকে বোমটা ফেটে একজন মানুষ মারা গেছে। সে হয়তো বোমটা নিয়ে যাচ্ছিল, পাশে স্কুল, ওখান থেকে ঢিলচড়া দূরত্বের স্টেশন। দিনের বেলা এখন যান, ওখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। আমরা উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাবো যে ওটা রাতে হয়েছে, দিনের বেলা হলে কত মানুষ মারা যেত এর কোনো ঠিক ছিল না। এবং ওই এলাকাটায় দিনের পর দিন মধ্যমগ্রামের সেখানে কার্যত দুয়ারে বোম শিল্প চলছে, বোম তৈরি করা এবং অবৈধ বাজির ব্যবসা ওখানে একটা কার্যত অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এর আগে যখন এই ঘটনা ঘটেছিল 2 বছর আগে, লোক দেখানো কয়েক মাস বন্ধ রাখা হলো, বলা হলো ক্লাস্টার করা হবে, বলা হলো লাইসেন্স দেওয়া হবে, কিচ্ছু করা হয়নি। কারণ বাজি, অবৈধ বাজি ব্যবসা, বলবো না বৈধ বাজি ব্যবসা, কারণ লাইসেন্স নেই, ক্লাস্টার নেই, কিন্তু এই অবৈধ বাজি ব্যবসার আড়ালে ওখানে বোম বানানোর ব্যবসা চলে, বন্দুক বানানোর ব্যবসা চলে এবং ল্যাবরেটরি তৈরি করা হয়েছে বোম বানানোর জন্য। দায়টা কে নেবে? এবং শুধু ঘটনা এখানেই শেষ না, আমি আপনাকে আরেকটু বলে নিই। আমাদের বাড়ির পাশের ঘটনাটা তো কিছু আমি বলতে পারি। গত পৌরসভা নির্বাচন 2022 সালে আমাদের ওই বারাসাত এলাকায় এক একটা ওয়ার্ডে 10টা 12টা করে বন্দুক ঘুরেছে। এই বন্দুক বোমগুলো কোথা থেকে আসছে? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে তিনি কি ছোট জগন্নাথ হয়ে দেখছেন নাকি চোখে ওনার গান্ধারীর মতো? তাহলে তো ওনার উচিত পদত্যাগ করা। এরকম অন্ধ ধৃতরাষ্ট্র বা গান্ধারীর মতো উনি বসে থাকতে পারেন না, উনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান। আর আজকে উত্তরপ্রদেশ থেকে লোকটা এসছে, ঠিক উত্তরপ্রদেশ থেকে এসছে, কিন্তু উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামের দূরত্ব কত জানেন? 1151 কিলোমিটার। লোকটা নিশ্চয়ই উত্তরপ্রদেশের লখনৌ থেকে প্যারাশুটে উঠে মধ্যমগ্রাম স্টেশন দিয়ে নামেনি, এতটা রাস্তাতে এসছে। তাহলে এতটা রাস্তা যখন আসছে, সেই জায়গাগুলোর পুলিশ কি করেছে? সেই থানাগুলোর পুলিশ প্রশাসন কি করেছে? এবং দিনের পর দিন আমরা আমাদের এই বক্তব্য বলার পরেও পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। বাংলাকে বোম বন্দুকের যৌতুকগৃহে পরিণত করেছে মমতা ব্যানার্জির দল এবং রাজ্যের এই সরকার। এবং এই বোম বন্দুককে সামনে রেখে নির্বাচনে লুট করা, সিন্ডিকেট রাজ চালানো, খুন করা, এমনকি মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, নিজেদের মধ্যে খুনোখুনি যে এই অস্ত্রগুলো। পুলিশ প্রশাসনের কথা বলছো, আমি স্যারের কাছে যাবো। স্যার, রাত্রিবেলা একটার সময় একটা লোক পিঠে কয়েক কেজি বোমা নিয়ে বা হাতে কয়েক কেজি বোমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই লোকটা বাইরে থেকে এসেছে, ওই বোমাগুলো বা বিস্ফোরকগুলো কালেক্ট করেছে, নয় বাইরে নয় এখানে, সেগুলো নিয়ে ট্রাভেল করেছে, রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে। এক হচ্ছে ইন্টেলিজেন্স, 2 হচ্ছে রাত্রে পুলিশের টহল। প্রধানমন্ত্রী সভা মাত্র 7 কিলোমিটার দূরে, আর 3 দিন পর 4 দিনের মাথায়
এর চেয়ে বড় নিরাপত্তার গাফিলতি কি হতে পারে? আর এর দায় পুলিশ মন্ত্রী, পুলিশ এবং ইন্টেলিজেন্সের নয়, বলুন। কিশোর, এই ঘটনাটা একদিক থেকে নিন্দাজনক, আর একদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে আস্থাভাজন নয় এরকম ঘটনা হচ্ছে যে দেখুন, এই যে আইইডি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এটা সাধারণ জিনিস নয়। এটা আমি আপনি কিংবা কেউ সাধারণ লোক তৈরি করে উঠতে পারবে না। এটা কি অ্যাকচুয়ালি এটা খুব হাই লেভেলের, হাই এক্সপ্লোসিভ লেভেল, যার জন্য আপনি দেখেছেন যে লোকটার হাত উড়ে গেছে, সে লোকটা মরেও গেছে ওখানে। আচ্ছা, এই যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই কেস যেটা হয়, এটা যদি ফরেন্সিক এক্সপার্ট টিম এসছে, তারা যদি সত্যি সত্যি এই রিপোর্টটা দেয় যে হ্যাঁ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এবং এনআইয়ের কাছে যদি খবরটা যায়, এনআই কিন্তু নিজে থেকে এই কেসটা টেক আপ করতে পারে। এটা কিন্তু ওদের যে অর্গানাইজেশন যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে এটা স্পেসিফিক করা আছে। সেখানে রাজ্য সরকারের কোনো পারমিশন দরকার হয় না, কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা কোনো হাইকোর্টের পারমিশন দরকার নেই। এবার যেটা বলা দরকার যে দেখুন, এই যে আপনি যেই কথাটা বলে আমার দিকে বলটা ছুড়লেন, যে লোকটা যে এই যে রাত্রিবেলা একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, সেই লোকটা ব্যাগ নিয়ে তাহলে ব্যাগটা নিয়ে এলো কোত্থেকে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, কোথা থেকে এই এক ব্যাগ বোমা মানে হাই লেভেল এক্সপ্লোসিভ এটা নিয়ে আসলো, অর্থাৎ লোকটার কি কানেকশন ছিল, কোথা থেকে এই বোমগুলো তিনি কালেকশন করেছেন। 2, 3 নম্বর হচ্ছে যে কাকে এই বোমগুলো পৌঁছাতে যাচ্ছিল, একজন লোক কিংবা একটা গোষ্ঠীকে পৌঁছাতে যাচ্ছিল, তারা কারা। 4 নম্বর যেটা আসল ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে এই বোমাটা তৈরি করতে কিংবা প্রিপারেশন করতে অনেক অর্থ লেগেছে, অর্থাৎ একে ফাইন্যান্স কে করছে, অর্থাৎ অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কার। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইনভেস্টিগেশনের পয়েন্ট। আমি পলিটিশিয়ান নই, কিন্তু যেই কথাগুলো বললাম এটাই কিন্তু রিয়েল পয়েন্ট, যে এই বোমগুলো কোথা থেকে উনি পেয়েছিলেন, তাকে কি ডাইরেকশন দেওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কাকে হ্যান্ড ওভার করার কথা ছিল। যারা নিচ্ছে বোমা, দে আর দ্য ক্রিমিনাল, যারা ফাইন্যান্স করছে দে আর দ্য ক্রিমিনাল, যারা তৈরি করছে তারা ক্রিমিনাল, এবং যিনি নিয়ে আসছেন তিনি ক্রিমিনাল। রাইট? ঠিক। এবার প্রশ্ন, যেটা আপনি একটু আগে দেখালেন, কোন রাজ্যের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বললেন যে পুলিশ কোথায়, এনাফ ইজ এনাফ বললেন হয়তো। ঘটনা হচ্ছে আমাদের যে গভর্নর, তিনিও একই কথা বলছেন যে যত এক্সপ্লোসিভ আছে, যত রিভলভার আছে, পিস্তল আছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে, এগুলোকে সিজার করুন, অ্যারেস্ট করুন, যাতে আগামী দিন শান্তিপূর্ণভাবে নাগরিকরা কাটাতে পারে। মুখ্যমন্ত্রীও বকটুই কাণ্ডের পর থেকেও বলেছে, ওদিনও বলেছে, পুলিশকে নির্দেশ দিয়েছে যত রকম এক্সপ্লোসিভ আছে, যত রকম বোমা আছে, যত রকম আর্মস অ্যান্ড অ্যামুনিশন, এগুলো ধরুন। কিন্তু যে কোনো কারণেই হোক, এগুলো অ্যাকশন, যেটাকে বলে অ্যাকশন, যে প্রোঅ্যাকশন, যেটা প্রোঅ্যাক্টিভ কাজগুলো করা, কথা হচ্ছে কাজটা হচ্ছে না, নির্দেশ আসছে কাজটা হয়নি। আর আরেকটা বড় ব্যাপার দেখুন, যে এই যে যেখানে বোমটা এক্সপ্লোশন হয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। স্কুলের এবং মধ্যমগ্রাম স্টেশনের দূরত্ব একদম ক্ষণিকের মাত্র। এটা যদি মধ্যমগ্রাম স্টেশনে ফাটতো, কিংবা স্কুল যদি খোলা থাকতো, ওই সাথে দিনের বেলা হতো, তাহলে কিন্তু এখানে শুধু একা উনি মরতেন না, ওর সাথে সাথে অনেক লোক মারা যেত এবং অনেকগুলো লোক ইনজুরি হতো। তবে কি করণীয় দুটো জিনিস। একটা হচ্ছে প্রচন্ড পরিমাণে রাউন্ড আপ করা, লোকগুলোকে ইন্টারসেপ্ট করা, ব্যাগ নিয়ে আসলে চেক আপ করা, যেগুলো আমাদের কলকাতা পুলিশে আপনি দেখেন যে আমরা ইন্টারসেপ্ট করে চেক করি যে কি কি আছে, ব্যাগ দেখাও দ্রুত। আরেকটা হচ্ছে দ্রুত, সেটা হচ্ছে যে যাদেরকে ধরা হবে, এই যে 4টা পয়েন্ট বলেছিলাম, যে যারা সবাই 4টে পয়েন্ট ক্রিমিনাল, তাদেরকে যেন কোনো লঘু কেস না দেওয়া হয়, ঠিক অ্যাকুরেট সেকশনের কেস দিতে হয়, কোনো পলিটিক্যাল সাপোর্ট না দেওয়া হয়। আমি মৌমিতার কাছে যাব, আমি মৌমিতার কাছে। মৌমিতা, সাধারণ মানুষ হিসেবে এরপর যখন কোনো স্টেশনে যাব, এখনো ভয় লাগছে, এর আগেও দেখেছি বাংলায় বারবার বিস্ফোরণ, এরপর তো আরও মনে হবে, মধ্যমগ্রাম হোক কিংবা অ্যাডজয়নিং এরিয়া, প্রধানমন্ত্রীর সভা 4 দিন বাদে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, এর চেয়ে বড় ভয়ের বিষয় আর কি হতে পারে মৌমিতা?
দেখো, যে হারে আমাদের বাংলাতে দুর্নীতি বাড়ছে এবং এই যে গুন্ডাগর্দি বাড়ছে, তাতে ডেফিনেটলি এটা খুবই ভয়ের ব্যাপার। এবং এই স্কুল, কলেজ, তারপরেতে চিকিৎসালয়, মানে হাসপাতাল, এইগুলো যেন সেই দুষ্কৃতীদের আতঙ্কর বহুদিন ধরে ছিল, এখন এটা আরো বাড়ছে। দেখো, যদি আমরা ইতিহাস দেখি কিশলয়, কংগ্রেস যখন ছিল আমাদের বাংলায়, তখন কিন্তু রাজনৈতিক হিংসা, পাড়া দখল, ছাত্র সংগঠনের মাধ্যমে শক্তি সংগঠন, এই সবগুলো ভীষণভাবে শুরু হয়েছিল। এবং সিপিএম আমলে কিন্তু এই হিংসা কাঠামোবদ্ধ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও সহিংসতা ছিল একটা রাজনৈতিক হাতিয়ার। আর তৃণমূলের সরকারের অধীনতায় কি হলো, সেই হিংসতা হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন এবং ব্যক্তিগত স্বার্থ নির্ভর। এবং আজকে বা এই মধ্যমগ্রামে যে ঘটনাটা ঘটেছে, এটাতে হতে পারতো সেই সময় কোনো স্কুল চলাকালীন হতে পারতো কোনো বাচ্চার প্রাণ চলে যেতে পারতো। কয়েকদিন আগেই আমরা দেখলাম যে এদের এত পৈশাচিক উল্লাসের জন্য তামান্নাকে প্রাণ দিতে হলো সেই বোমাবাজির এতেই। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানেতে দায়টা কার বলে মনে হয়? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কি কোনো দায় নেই এই বিষয়ে? আজকে সাংবাদিক বৈঠকে এটা খুবই ভালো প্রশ্ন করেছো। দেখো, ওনার যেই ব্যর্থ প্রশাসন, তার দায়টা ওনাকেই নিতে হবে। কারণ আজকে স্টেট অ্যান্ড মানে ল অ্যান্ড অর্ডার হচ্ছে একটা স্টেট ম্যাটার। হ্যাঁ, তো সেখানে যখন ল অ্যান্ড অর্ডার উনি কন্ট্রোল করতে পারছেন না বিং আ পুলিশ মিনিস্টার, তো আমি এই কথা বারবার বলি, উনি পুলিশ মিনিস্টার হিসেবে ব্যর্থ, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে কোথাও হলেও যেন ওনার ওই গদি চেয়ারের লোভটা উনি ছাড়তে পারছেন না, যেন ফার্নিচারের দোকান খুলে বসেছে, গদি চেয়ার এসব ওনার খুব প্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু আজকে উনি যখন একজন, দেখো, উনি তোমারও মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী, উনি এখানে প্যানেলে যতজন আছেন সবার মুখ্যমন্ত্রী আমাদের। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা ওনাকে শ্রদ্ধা করছি না বলছি না, কিন্তু সেই শ্রদ্ধার জায়গাটা উনি ধরে রাখতে পারছেন না। ওনার উচিত প্রশাসনকে আরো সংযতভাবে এবং প্রশাসনকে আরো স্ট্রিক্ট ওয়েতে হ্যান্ডেল করা, যেটা বারবার ধরে সেখান থেকে কেন এত কি বলবো যে অবিচার হয়ে যাচ্ছে। অভয়ের সময় আমরা দেখলাম বিনীত গোয়েলকে নিয়ে সে এক বিশাল ঝামেলা, সে সব প্রমাণ লোপাট করে দিয়েছে, তারপর আরেকজনকে অ্যারেস্ট করা হলো ওই প্রমাণ লোপাটের এতে, তারপর কোনো এক লোকাল এমএলএ অভয়ের বডি অবধি আটকে রেখে দিয়েছিল, তাই তো? তো এইগুলো হবে কেন? একজন মাননীয় মুখ্যমন্ত্রী যখন মহিলা, তার কাছ থেকে আমরা অ্যাটলিস্ট কিছুটা নমনীয়তা তো আশা করতে পারি। তার নাম মমতা, কিন্তু বারবার ধরে নির্মমতার প্রতিচ্ছবি আমরা কেন দেখতে পাবো কিশলয়? এটা আমারও প্রশ্ন, আমি জানি না এই প্রশ্নের উত্তর আমরা কবে পাবো। তবে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অবস্থা চলছে, আন্তর্জাতিক অনেক ঘটনার সাথেই কিন্তু আমরা অনেক মিল পাচ্ছি, যেরকম বাংলাদেশ। এবং এটা বলতে অবশ্যই হচ্ছে যে আজকে কিন্তু আমাদের বাংলা, মানে পশ্চিমবাংলা যেদিকে যাচ্ছে, কোথাও হলেও কি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাটাকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে চাইছেন, না হলে প্রতিদিন কিছু না কিছু। ইনফ্যাক্ট আজকেই যখন রিপাবলিক টিম থেকে ফোন পেলাম যে প্যানেলে আসতে হবে, সত্যি কথা বলছি খুব আশা নিয়ে ফোনটা ধরেছিলাম যে হয়তো উন্নয়ন নিয়ে কোনো কথা বলার সুযোগ পাবো, সেটা তো হলোই না। উল্টে এমন একটা সাবজেক্ট বলা হলো যেটা আমরা ভাবতেই পারি না, বোমা বিস্ফোরণ, যার জন্য আমরা ভীষণ ভয় থাকি। কোনো ব্যাগ কোথাও রাখা আছে দেখলে আমরা পালিয়ে যাই। ইনফ্যাক্ট আমরা যখন এয়ারপোর্টে যাই, সেখানে তো আমরা যদি দেখি যে কেউ কোথাও কোনো ব্যাগ রেখেছে, তার আশেপাশে অ্যাটলিস্ট আমি তো যাই না, ভয় লাগে কখন কোথা থেকে কি বিস্ফোরণ হয়ে যাবে। তো এই ধরনের ঘটনাগুলো বারবার ধরে আজকে 2011 থেকে 2025, 26-এ না হয় ভোট হবে, পরিবর্তন হবে কি হবে না সেটা আমার হাতে নয়, তোমার হাতেও নয়, সেটা জনগণ বলবে, জনগণ ডিসাইড করবে, ঠিক আছে? কিন্তু এই যে বারবার ধরে এত যে অরাজকতা, এত যে দুর্নীতি, এত যে কেচ্ছা চলছে, এগুলোর দায় উনি কেন স্বীকার করেন না কিশলয়? এবং বারবার ধরে যখন ধর্ষণ হয়, তখন এক এক সময় এক এক রকম স্টেটমেন্ট। এবং আমি তো ভাবছিলাম বোধহয় সৌরভবাবু বলবেন যে এনআইএ তো এসে তো তদন্ত করছে, কিন্তু কথা হচ্ছে যখন এনআইএ তদন্ত করতে আসে, এটা কি আমাদের রাজ্যের একটা গৌরবময় কাহিনী? এটা তো রাজ্যের লজ্জা হওয়া উচিত। এমন ঘটনা ঘটবে কেন? এনআইএ এসে তদন্ত করছে, এসটিএফ তদন্ত করছে, কিন্তু প্রশ্ন থাকছে পলিটিক্যাল দায় তো থাকতে হবে, প্রশাসনিক দায় তো থাকতে হবে। এর পরের প্রশ্নে যাওয়ার আগে আমি শুভেন্দু অধিকারীর আজকের একটা বক্তব্য শোনাবো। অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, গুরুতর অভিযোগ, সেখান থেকেই দ্বিতীয় অগ্নিবাণ, তারপর ডিবেটের পরের পাঁচ। শুভেন্দু অধিকারী। সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা। আমার দ্বিতীয় প্রশ্ন, কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। শুভেন্দু অধিকারী বলছেন জঙ্গি পুষছে এই সরকার এবং তাদেরকে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, ভীষণ প্রিয় ক্ষমতা, তাই শুভেন্দু অধিকারীর কথা মতো তিনি কি জঙ্গি পুষছেন? তাই জঙ্গি পোষেন মমতা, ক্ষমতার লোভেই এই কাজ, কারণ এদেরকে ব্যবহার করা হবে ভোটে। শুভেন্দু অধিকারীর অভিযোগ থেকে আমি ফিরছি ডিবেটে।
আমি যাব সরাসরি সৌরভপ্রিয় বাবুর কাছে। সৌরভপ্রিয় বাবু, গুরুতর অভিযোগ। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতী তাণ্ডব, সেখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী হওয়ার অভিযোগ উঠেছে, ধরা পড়েছে। এমনকি তৃণমূলের নেতারা, যে কাউন্সিলরের কথা বলছিলাম, তিনি নিজে বলেছেন কসবার যে তৃণমূলই জড়িত আছে, বাইরের কেউ জড়িত নেই। বারবার তৃণমূলের নাম দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত হচ্ছে। আজকে আবারও শুভেন্দু অধিকারীর বড় অভিযোগ, বলুন 30 সেকেন্ড। দেখুন, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন, আমি মনে করি যে শুভেন্দু অধিকারী যখন সব জানেন, শুভেন্দু অধিকারীকে রিমান্ডে নিয়ে তাকে মানে জিজ্ঞাসাবাদ করা হোক, তিনি সমস্ত তথ্য দিক। 1 নম্বর। 2 নম্বর, সিপিএম যখন বলে এই বোমা বিস্ফোরণের কথা, ওরা ভুলে যায় যে বউবাজার বিস্ফোরণ, কারণ তুলসীতলায় দিয়ে বাতি খারাপ ছেলেরা বলে আমি সতী। 3 নম্বর কথা হচ্ছে যে এই বাংলার বুকে শূন্য মার্কা সাইনবোর্ড কংগ্রেসের কোনো গুরুত্ব নেই, ওদের কথার উত্তর রাহুল গান্ধী দেবে। 4 নম্বর কথা, ইউপি থেকে কলকাতা আসা পর্যন্ত যে রুটগুলো পড়ে, প্রত্যেকটা রুট পশ্চিমবাংলার মধ্যে পড়ে না। তাহলে ইউপি থেকে কলকাতা আসা পর্যন্ত যদি ট্রেনে আসে, সেখানে বিএসএফ মানে আরপিএফ, আর যদি রাস্তায় হেঁটে হেঁটে আসে, তাহলে অন্যান্য যে থানাগুলো পড়ে, তারা কেন এই ব্যাগ নিয়ে এই লোকটাকে অ্যারেস্ট করতে পারলো না, সেই ব্যাপারেও আমাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। আর কোনো রাজনৈতিক দল মানে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল চায় না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরও প্রধানমন্ত্রী, তিনি রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হতে পারেন, কিন্তু আমাদের কথা হচ্ছে প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র করে মারার যে কথা সজল ঘোষ বারবার করে বলছেন, আমার মনে হয় সজল ঘোষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত যে কোন আন্তর্জাতিক চক্রান্ত বা কোন জঙ্গি গোষ্ঠী এই কাজটা করার চেষ্টা করছেন, তাহলে সেই জঙ্গি কি করে ইউপি থেকে এই বাংলায় ঢুকলো, এবং তার মধ্যে কোন হিন্দুত্ববাদী সংগঠন জড়িত রয়েছে যারা নরেন্দ্র মোদীকে সহ্য করতে পারছে না। হিন্দুত্ববাদী সংগঠনে বারবার আপনি কেন চলে যাচ্ছেন আমি জানি না। সে জাতি হিন্দু, আপনাদের রাজনীতি আমি জানি না। সে জাতি হিন্দু, তুমি বলতে নাই কথাটা কি হয়? আচ্ছা, হিন্দু বলে সে করেছে, হিন্দু যদি সন্ত্রাসবাদী হয় তাকে সন্ত্রাসবাদী বলবো না? না, একজন দুষ্কৃতী এই কাজ করেছে। আমি সজলদাকে আপনি প্রশ্ন করছেন, আপনার কাছে আসি। সজলদা ওনাকে আপনাকে প্রশ্ন করেছেন, সৌরভপ্রিয়, উত্তর দিন ওনাকে। এই লোকটা ইউপি থেকে এসছে, এটা সৌরভ জেনে গেছে। সিং যেহেতু টাইটেল, হ্যাঁ আমি জানি না ওর ভোটার কার্ড আধার কার্ড পেয়েছেন কিনা, ইউপি থেকে এসছে যখন সৌরভ জেনে গেছে। এই যেমন একটু আগে বললো যে শুভেন্দুকে রিমান্ডে নেওয়া উচিত, সৌরভ গাঙ্গুলিকে বলছি না আমি, সৌরভ প্রিয় কি নাম, সৌরভ প্রিয় দত্ত, আচ্ছা সৌরভ প্রিয় দত্তকে আমি বলি যে তাকে রিমান্ডে নেওয়া হোক, কারণ ও তো অনেক কিছুই জানে দেখছি। আমার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে বলুন, প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সবচেয়ে বড় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং যেটার সঙ্গে আপনি আন্তর্জাতিক চক্রান্তের যোগাযোগ পাবেন, সেটা হচ্ছে খাগড়াগড়। খাগড়াগড়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে গ্যাস সিলিন্ডার পেটেছিল, গ্যাস সিলিন্ডার পেটেছিল প্রচুর, তারপর ছানবিন, ওখানে তল্লাশি চলেছিল, কিচ্ছু উদ্ধার করতে পারিনি। এনআইএ যাওয়ার পর এনআইএ সেই জায়গাগুলো থেকে, যে জায়গাগুলো তার আগে সরকার মানে এই রাজ্যের পুলিশ যেখানে তল্লাশি করে কিচ্ছু উদ্ধার করতে পারেনি, সেখান থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের জিনিস, এটা হচ্ছে সুইসাইডাল। যে সৌরভরা যে কথা বলছে, আমি বারবার বলছি, সৌরভ এই রাজ্যে রাহুল গান্ধী থাকেন না, এই রাজ্যে আমি থাকি, আমার ছেলে থাকে, তুমি থাকো, তোমার স্ত্রী, তোমার কন্যা থাকে, তোমার পাশের পাড়ার দুর্ঘটনা, তুমি তাকে রাজনৈতিক কি যে তুমি পাবে, সমশ্রী পাবে, লক্ষ্মী ভাণ্ডার পাবে, কি পাবে আমি জানি না, কিংবা একটা টিকিটও পেতে পারো, তার লোভে তুমি তোমার পুরো রাজ্যকে বিক্রি করে দিচ্ছ। আর যদি কংগ্রেস প্রশ্ন করে তখন বলছো কংগ্রেস শূন্য। আচ্ছা, এই শূন্য কংগ্রেসের সঙ্গে দিল্লিতে তোমরা একসাথে আন্দোলন করছো, তাহলে এখানে দিল্লি কংগ্রেস, আচ্ছা না কে কাকে পাত্তা দেয় আমি বলতে পারবো না, দিল্লি কংগ্রেসের সঙ্গে তোমরা একযোগে আন্দোলন করছো। আমরা চাই এই বিষয়েও তোমরা এই রাজ্যেও সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল তারা একযোগে আন্দোলন করো। দিল্লিতে করছো কেন? শুধু এখানকার কিছু ঘটনা ঘটলে রাহুল গান্ধী উত্তর দেবে, আর ওখানে হলে রাহুল গান্ধীর কোলে তোমরা ডলে পড়বে। এই যে দ্বিচারিতা, ইট শুড বি স্টপ, এটা বন্ধ হওয়া দরকার। আমি বলছি এটা এই মমতা সরকার, এই সরকারটা আমাদের জন্য, আমার সৌরভ সবার জন্য, আমাদের রাজ্যের সমস্ত মানুষের জন্য বিপজ্জনক। কারণ আজকে এই ঘটনাটা ফাঁকা মাঠে ঘটেছে বা ফাঁকা রাস্তায় ঘটেছে, তাই কিছু হতাহত হয়নি। আরো এর ভেতরে গভীরে গিয়ে দেখুন, আমি শেষ করে, ও বললো যে ইউপি পুলিশ ব্যর্থ, ইউপি থেকে লোকটা এসছে, অমুক রাজ্য থেকে ট্রেনে এলে আরপিএফ, হেঁটে এলে সিআরপিএফ, এই ধরনের কথা বলে, বর্ডার দিয়ে ঘুরলে বিএসএফ। আরে তো মমতা পুলিশ কোন কাজে লাগবে?
মমতা পুলিশটা কোন কাজে লাগবে সেটার উত্তর দিতে হবে। বেশ, নীলাভ হাত তুলছিল, তারপর সৈকত, কতদিন ছিল তাও জানি না, কতদিন ছিল, কার আশ্রয় ছিল, সময় দাও, বেরোবে। ঠিক বেরোবে। নীলাভ হাত তুলছিলেন, নীলাভর উত্তর 30 সেকেন্ড। তৃণমূলের প্রতিনিধির বক্তব্য শুনে এরকম মনে হলো বোমটা ফাটার আগে মনে জিজ্ঞেস করবে, হ্যাঁ গো তুমি কি কংগ্রেস করো, হ্যাঁ গো তুমি কি তৃণমূল করো, তুমি কি বিজেপি করো, তুমি কি সিপিএম করো। বোম কিরম জিজ্ঞেস করে ফাটে নাকি? বোমটা যখন ফাটবে পাশে কিন্তু তৃণমূলের প্রতিনিধি থাকলে তারও হতো, বা তার পরিবারের কেউ থাকলে, বা তৃণমূলের কোনো সমর্থক ভোটার থাকলে তাকে দেখেও ফাটতো, কংগ্রেসের লোককে দেখেও ফাটতো, যে লোকটা রাজনীতি করে না তাকে দেখেও ফাটতো। সুতরাং আজকে ভাবতে হবে, এইভাবে যদি আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় কেউ চলাফেরা করতে পারে, এই রকম ভাবে আগ্নেয়াস্ত্র মজুদ থাকে, তাহলে এলাকার সাধারণ মানুষের আজকে জীবন জীবিকা, তাদের আজকে নিশ্চয়তা কোথায়? আমরা তো এই জন্যই মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি, কারণ সাধারণ মানুষের যদি আজকে জীবনে নিশ্চয়তা না থাকে, যদি সরকার প্রোটেকশন দিতে না পারে সাধারণ মানুষকে, তাহলে এরকম সরকারকে দেখে লাভ নেই। এই সরকারকে তাহলে কাজতলায় নিয়ে বসাতে হবে। এটাই রাহুল গান্ধী বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি, রাহুল গান্ধী বলুক। আপনি চাইছেন গান্ধীকে গিয়ে তুমি বলো সৌরভ বলেছে যাতে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আপনি মমতা ব্যানার্জির পদত্যাগ না, দেখি না, চাক না। আরে তোমাদের গুরুত্বই নেই তো কথার, তোমাদের কোনো গুরুত্বই নেই। কারণ রাহুল গান্ধী অভিষেকের সঙ্গে আলোচনা করে এই ভারতবর্ষের মোদীর বিরুদ্ধে লড়াই করছে, আর তোমরা এখানে মোদীর দালালি করছো, তোমরা মোদীর দালালি করছো এখানে বাংলায়। তাই তোমাদের গুরুত্ব নেই, তাই তোমরা দেখতে পারে না, তাই তো গুরুত্ব নেই তোমাদের বাংলায়। তোমাদের বাংলায় শূন্য সাইনবোর্ডে পরিণত হয়েছে। আমরা সাইনবোর্ড বলে না, আমি আসি এক সেকেন্ড স্যার, আমি সৈকত হয়ে আসি। সৈকত, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জঙ্গির কথা শুভেন্দু অধিকারী বলেছেন, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দুষ্কৃতী গোষ্ঠীর বিভিন্ন কানেকশন এর আগেও এস্টাবলিশড হয়েছে, এমনকি তৃণমূলের নেতারাই বলেছে, তৃণমূলের মন্ত্রীরাও চিৎকার করে বলছে ওয়্যার ইজ দ্য ইন্টেলিজেন্স বলেছে, টেবিল চাপড়েছে। উত্তর 30 সেকেন্ডে, দায় কে নেবে? প্রথমত হচ্ছে দায় নেবেন পুলিশ মন্ত্রী, সরকার যে দলেরই হোক না কেন। আমরা আমাদের নিরাপত্তা, গ্রামীণ নিরাপত্তা, শহরের নিরাপত্তা, শৈশবের নিরাপত্তা, পাড়ার নিরাপত্তা, পুলিশ প্রশাসন এর কোনো আলাদা করে রাজনৈতিক রং হয় না। প্রশাসন যখন ব্যর্থ হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে, তাহলে একজন নাগরিক হিসেবে সবার প্রথম তো আমার নাগরিক সুনিশ্চিত নিরাপত্তা অধিকার, সেটা তো আমার সরকার দেবে। সেই অধিকার সুনিশ্চিত করতে না পারার দায়ে পুলিশ মন্ত্রী কেন দায় এড়াবেন? এক। দুই হচ্ছে আরজি করে পরবর্তীকালে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুললে তৃণমূল তার বিরোধিতা করে, রাস্তায় চোর বললে তৃণমূল সেটাকে তার দিকে টেনে নেয়, রাস্তায় যদি আপনি বলেন যে ধর্ষকের সরকার চলছে সেটা তৃণমূল মনে করে সেটা তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। আজকে বোমাবাজিতে অভিযুক্ত অপরাধী তাদের শাস্তি চাইলে সেটা কেন তৃণমূলের প্রতিনিধি ডিফেন্ড করতে চাইছেন? কারণটা হচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের জাহাঙ্গীর মডেল। আমি বলছি খাদিকুল, দত্তপুকুর, খাগড়াগড় আজ অব্দি তৃণমূল কংগ্রেস দলগতভাবে কোনো ব্যবস্থা নেই। বউবাজারের রশিদ খান জেলের ভেতরে, কিন্তু আপনার আমলে জাহাঙ্গীর শওকতরা তৃণমূলের এমএলএ হয়। যারা বোম বাঁধতে পারবে তারাই তৃণমূলের নেতা হবে, যারাই ভোট লুট করতে পারবে তারাই তৃণমূলের নেতা হবে, যারা নারী নির্যাতনে অভিযুক্ত হবে, ধর্ষণ করতে পারবে তারাই তৃণমূলের ন্যাঙ্গ হবে। এটাই তৃণমূলের মডেল, এটাই মানুষের সরকারের মডেল। সময় কম আছে, 30 সেকেন্ড স্যার। হ্যাঁ, এক সেকেন্ড। এখন এই যে যিনি মারা গেছেন, যার কাছে বোম ছিল, সে যে উত্তরপ্রদেশ থেকেই এসছে, এর কোনো এখনো পর্যন্ত তদন্তে প্রকাশ হয়নি। এমনও তো হতে পারে যে আশেপাশের যে বাজি কারখানাগুলো ছিল, যেগুলো অফ টাইমে বোমা তৈরি করে, সেইগুলো নিয়ে সে কোথাও পৌঁছে দিচ্ছিল। এটাও কনসিডারেশন জোনের মধ্যে আসতে হবে ইনভেস্টিগেশনে। যেটা বড় কথা, তাহলে এই যে পলিটিক্যাল এই অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে বলছি আমি, তাহলে এইখানে যে পরপর বোম ফাটবে, সামনের দিনে ইলেকশনের সামনে বোম ফাটবে, আমাদের প্রধানমন্ত্রী আসছেন সেখানে বোম ফাটবে, তাহলে এগুলোকে আটকাতে হবে কিভাবে? একটা তো আপনাদের রাস্তা দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে অনেক বেশি প্রোয়েক্টিভ মেজারে কাজ করতে হবে পুলিশকে, নট রিয়েক্টিভ। মানে
খুন হবে তারপর গিয়ে দৌড়নো তা নয়, প্রোঅ্যাক্টিভভাবে কাজ করতে হবে, নাম্বার 1। এবং যাকে ধরা হবে তাকে যেন কোনো লঘু ধারায় কোনো কেস না হয়, তাকে অ্যাকুরেট সেকশনে কেস দিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে। সমাজ ব্যবস্থার কাছে বার্তা পৌঁছতে হবে যে যদি আমরা এরকম করেন তারা অ্যারেস্ট হবে, তাদের জন্য শান্তনু বাবুর মতন ওসিরা এসব কথা বলে না, শওকতরা বোম বাঁধলে এমএলএ হয়, সৌরভ বাবু বোম এই যে হাওড়া তারপরে উত্তর 24 পরগনা, হ্যাঁ প্রত্যেক জেলাতে এই যে বিস্ফোরণের ঘটনা নিত্যভাবে হচ্ছে, মানুষ তো এই জন্য ভোট দেয় না। কিশোর আমরা ভোট দিই কি, আমরা উন্নয়ন চাইবো, আমরা সরকারের থেকে যেরকম ভাবে নিরাপত্তা দরকার সেটা চাইবো। এগুলো করতে গিয়ে তো দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের চিত্রটা সে পাকিস্তানের করাচি বা পেশোয়ারের মতো হয়ে যাচ্ছে, যেরকম ওখানে কিছু কিছু জায়গা আংশিক সরকার শূন্য এলাকা তৈরি হয়, আমাদের এখানে বাংলার বহু গ্রামে ও শহরতলিতে ঠিক সেই ঘটনাই ঘটছে। নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যে যেরকম সন্ত্রাসীরা প্রশাসনকে ছাপিয়ে যায়, তেমনই বাংলায় তৃণমূলের দাদাদের সামনে প্রশাসনের সারাক্ষণ ধরে এরকম ভাবে নতমুখ। এবং এই যে সিরিয়ার সিভিল ওয়ার অঞ্চলে যেরকম ভাবে নোম্যান্স ল্যান্ড তৈরি করা হয়, ঠিক সেরকম ভাবে বোমার জখমে ভরপুর এলাকাগুলি এখন সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে দিনের পর দিন ধরে এরকম ঘটনা ঘটছে, প্রশাসন কি সত্যি চোখ বন্ধ করে রেখেছে নাকি মানে এখন তারা হচ্ছে ব্যাপারটা খুব গা শোয়া হয়ে গেছে, আচ্ছা ওকে ফাইন, হচ্ছে ঠিক আছে, আমরা কিছু করবো না, যা হচ্ছে হতে দাও না, দেখা যাবে, তো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? তো আমি তো একটাই আর্জি জানাবো, মানে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে হাত জোর করে করজোরে মমতা ব্যানার্জির কাছে আর্জি জানাবো যে ম্যাম আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি এই প্রশাসনের মাথা, আপনি দায়িত্ব নিয়ে কিছু করুন। আপনার বিরুদ্ধেও প্রতিদিন সমালোচনা করতে আমাদেরও ভালো লাগে না, ঠিক দায়িত্ব নিয়ে কিছু করুন, কারণ আপনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, বাংলার মানুষ দিয়েছেন, সেই দায়িত্বটা পালন করুন প্লিজ, এটা রিকোয়েস্ট। বাংলার মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা কি বিস্ফোরণের বাংলায় পরিণত হয়েছে? প্রতি মাসে একটা পিরিয়ডিক্যালি সময় খবর পাওয়া যায় যে কোথাও না কোথাও বিস্ফোরণ, কোথাও না কোথাও মৃত্যু। ফেসবুকে কি বলছেন? হ্যাঁ বলছেন 83% মানুষ, না বলছেন 17%। এক্স হ্যান্ডেল দেখবো, এক্স হ্যান্ডেলের রেজাল্ট আবার 83% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 17% মানুষ, অর্থাৎ বেশিরভাগ মানুষ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের আমলে বাংলা বিস্ফোরণের বাংলায় পরিণত হয়েছে। ইউটিউব দেখবো, ইউটিউবে প্রায় 12,000 ভোট এসেছে। ইউটিউবে 96% 96% মানুষ বলছেন হ্যাঁ বাংলা এই মুহূর্তে বিস্ফোরণে বাংলা হয়েছে, না বলছেন 4% মানুষ, অর্থাৎ বেশিরভাগ মানুষ এটাই মনে করছেন। কসবার একদম সেই ঘটনা, কাউন্সিলরকে গুলি করে যাওয়ার চেষ্টা, কাউন্সিলরের বলা এরা তৃণমূলেরই লোক, সেই ঘটনা থেকে টেনে বারবার বিস্ফোরণ। এবং আজকে মধ্যমগ্রামে গতকাল রাত্রের যে ঘটনা, প্রধানমন্ত্রীর আগামী দিনের সভার মাত্র 7 কিলোমিটার দূরত্বে ভয় দেখিয়ে যায় প্রত্যেকটা মানুষকে, বুকে কাঁপন ধরে, কারণ রাস্তায় প্রত্যেককে বেরোতে হয়। কখন কোথায় বিস্ফোরণ ঘটবে, কেন প্রাণ হারাবো? আপনাদের তো দায়িত্ব, ইন্টেলিজেন্স, পুলিশ তথা পুলিশ মন্ত্রী, নিজের দায়িত্বটা পালন করুন, মানুষ বাহবা দেবে। নহলে মানুষ ওই সিট থেকে আপনি হোক, আপনার মন্ত্রীরা হোক কিংবা পুলিশ, প্রত্যেককে প্রশ্ন করবে, সিট থেকে নামাবে। কেন সেটা চাইছেন? ছোট্ট বিরতির পর ফিরছি, ব্রেকিং নিউজ নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশোলার অগ্নিবাণে ব্রেকিং নিউজ। জামিন পেলেন রেজাউল হক, চাকরিহারা রেজাউলের জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত। প্রায় 8 ঘন্টা পর ছাড়া পেলেন সুমন বিশ্বাসও। মগরা থানা থেকে ছাড়া পেলেন চাকরিহারা সুমন বিশ্বাস। আজকের এসএসসি ভবন অভিযানের আগে দুজনকে পাকড়াও করে পুলিশ। এসএসসি ভবন অভিযানে চক্রান্তের অভিযোগে পাকড়াও। কি বলেছেন সুমন বিশ্বাস শুনবো। আজকের আন্দোলনটাকে ধ্বংস করার জন্য, মানুষের কণ্ঠরোধ করার জন্য আমাকে আজকে সারাক্ষণ বসিয়ে রেখেছে। এর থেকে লজ্জার, রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে আজকের দিনটা হচ্ছে সব থেকে কলঙ্কতম দিন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।